নমস্কার, নিউজ নাওয়ের প্রাইম নিউজ আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে চোখ রাখছি খবরে। বেশি দিন নেই, চেহারা পাল্টাবে ত্রিপুরার। দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হবে ত্রিপুরা। বাংলাদেশের অবস্থা স্থিতিশীল হতে বাধ্য বলে জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। স্বাবলম্বী নারী, স্বাবলম্বী ত্রিপুরা শীর্ষক সভায় এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশের অভ্যন্তরে সমস্যা রয়েছে এবং তা শীঘ্র স্থিতিশীল হতে বাধ্য বলে শনিবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। স্বাবলম্বী নারী, স্বাবলম্বী ত্রিপুরা শীর্ষক সভায় বক্তব্য রাখতে গিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হবে ত্রিপুরা বলে আবারও একবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরার চেহারা পাল্টাবে। ত্রিপুরা সাউথ ইস্ট এশিয়ার যে গেটওয়ে হতে চলছে। আপনারা বাংলাদেশে এখন কিছুটা সমস্যা আছে, কিন্তু এটা বেশি দিন নয়, কয়েকদিন পরে স্থিতিশীল অবস্থা আসতে বাধ্য। তখন দেখবেন আরো আমাদের যে ট্রেন লাইন যুক্ত হয়ে গেছে এখন আমাদের আখাউড়া রেলওয়ে স্টেশনে, সেখান থেকে খুব অল্প সময়ে আপনি কলকাতায় যেতে পারবেন। যদি আমাদের মৈত্রী সেতু অলরেডি রেডি আছে, সেটা যখন শুরু হবে, তাহলে ত্রিপুরার জন্য এখানে যে আমাদের যে ব্যবস্থা এখন সেখানে হয়েছে, বাইরের থেকে মানুষ আসছে এখানে ব্যবসা করার জন্য। ত্রিপুরাতে যেহেতু শান্তি শৃঙ্খলা এত বেটার, ল অ্যান্ড অর্ডার এত ভালো। আমি গত পরশু 2-3 দিন আগে আমি গুয়াহাটিতে গিয়েছিলাম। সেখানে আমি আম্বানিজি এবং আদানিজি ওদের সাথে কথা বলেছি, টাটা গ্রুপের চেয়ারম্যান ওনার সাথে কথা বলেছি। ওনারা বলেছেন এখানে লোক পাঠাবে, এবং আমি এটাও বলেছি আমাদের এখানে 21 স্পিসিস যে আমাদের এখানে বাস আছে, সেটাকে ইউজ করে ইথানল কারখানা আপনারা করতে পারেন। দেখুন, অনেক সময় বলবে যে উনি তো মুখ্যমন্ত্রী তো কয়েকবার এই বলেছে সেই বলেছে, কিন্তু হচ্ছে না কেন? কিন্তু আমাদের চেষ্টা আছে, কিন্তু চেষ্টার পরে সেটা হতে বাধ্য। রাজ্যে বর্তমানে 52,460টি স্বসহায়ক দল রয়েছে, যার সঙ্গে যুক্ত রয়েছেন 4,73,000 মহিলা। রাজ্যে বর্তমানে লাখপতি দিদির সংখ্যা 91,871 জন। স্বসহায়ক দলগুলিকে এখনো পর্যন্ত 741 কোটি টাকার ফান্ড দেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আমরা আজকে ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশন TRLM এর মাধ্যমে বর্তমানে প্রায় 52,460টি স্বসহায়ক দল রয়েছে, এবং যার মোট সদস্য সংখ্যা প্রায় 4 লক্ষর উপরে, অর্থাৎ 4.73 লাখ। ভাবা যায় না এত মহিলা এখন আমাদের TRLM এর মাধ্যমে এই SHG গ্রুপের সাথে যুক্ত হয়েছে। শুধু তাই নয়, আমাদের 91,871 জন অলরেডি লাখপতি দিদি হয়েছে ত্রিপুরাতে। ভাবা যায় কোনোদিন যে আমাদের লাখপতি, মাননীয় প্রধানমন্ত্রী লাখপতি দিদির কথা বলেন, সেই 91,871 জন লাখপতি দিদি হয়েছে, এবং তাদের ফান্ড কত দেওয়া হয়েছে? 746 কোটি টাকার উপর ফান্ড দেওয়া হয়েছে। মহিলাদের সশক্তিকরণের ক্ষেত্রে কেন্দ্রীয় বিল পাস হবার আগে চাকুরিতে মহিলাদের জন্য 33% সংরক্ষণ চালু করা হয়েছিল বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মহিলাদের TSR বাহিনী পুরুষদের থেকেও অনেক উৎকর্ষ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার সুফল গোটা দেশের মধ্যে একমাত্র ত্রিপুরাতে সমানভাবে ভোগ করেন পুরুষ এবং মহিলা উভয়ই, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি রাজ্য কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হল শুক্রবার। এই মারণ ব্যাধিকে সার্বিকভাবে প্রতিহত করতে বিস্তারিত আলোচনা করা হয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুক্রবার মহাকরণে অনুষ্ঠিত হল ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির রাজ্য পর্ষদের পর্যালোচনা বৈঠক। বৈঠকে পৌরোহিত্য করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মারণ এই ব্যাধিকে সার্বিকভাবে প্রতিহত করতে বিস্তারিত আলোচনা করা হয় বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মোট 2,183 জন HIV এইডস রোগীকে মাসিক 2,000 টাকা ভাতা প্রদান করছে রাজ্য সরকার। HIV এইডস প্রতিরোধে জনসচেতনতার গুরুত্বের উপরও এদিন গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিশেষ করে তরুণদের মধ্যে HIV এইডস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য আরও কর্মশালা এবং আলোচনা গোষ্ঠী আয়োজন করা প্রয়োজন বলে এদিনের পর্যালোচনা বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে রেড রিবন ক্লাবের মাধ্যমে HIV এইডস এবং শিরায় মাদক ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের শিক্ষিত করার দিকেও জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এইচআইভি সংক্রমিত ব্যক্তিদেরও অন্য যে কোনো ব্যক্তির মতো জীবনযাপনের অধিকার রয়েছে। অতএব যদি এইচআইভি সংক্রমিত ব্যক্তিরা কোনো বৈষম্যের সম্মুখীন হন তাহলে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া যেতে পারে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এইচআইভি এইডস এর ক্ষেত্রে ইন্টিগ্রেটেড কাউন্সেলিং অ্যান্ড টেস্টিং সেন্টার চালু রয়েছে রাজ্যের 24টি হাসপাতালে। এছাড়াও ফ্যাসিলিটি ইন্টিগ্রেটেড কাউন্সেলিং অ্যান্ড টেস্টিং সেন্টার রয়েছে 133টি হাসপাতালে। টার্গেটেড ইন্টারভেনশন ইন্টিগ্রেটেড কাউন্সেলিং অ্যান্ড টেস্টিং সেন্টার রয়েছে 3টি হাসপাতালে এবং এইচআইভি এইডস সচেতনতা কাউন্সেলিং এবং মোবাইল ইন্টিগ্রেটেড কাউন্সেলিং অ্যান্ড টেস্টিং সেন্টার ভ্যান রয়েছে একটি। মা থেকে শিশুতে এইচআইভি এইডস সংক্রমণ রোধ করার জন্য আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং জিবি পন্থ হাসপাতালে একটি প্রি অফ প্যারেন্ট টু চাইল্ড ট্রান্সমিশন সেন্টার স্থাপন হয়েছে। এক্ষেত্রে চিকিৎসকদের আরো বেশি সংবেদনশীল হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উল্লেখ করা যেতে পারে ত্রিপুরা রাজ্য এইডস কন্ট্রোল পর্ষদের অধীনে 13টি এনজিও, 2টি লিঙ্ক ওয়ার্কার স্কিম এবং 4টি ওয়ান স্টপ সেন্টার নিয়োজিত রয়েছে। মোট 5,663 জন মহিলা যৌনকর্মী, 978 জন সমকামী ব্যক্তি, 7,716 জন অভিবাসী কর্মী, 3,804 জন ট্রাক চালক, 132 জন ট্রান্সজেন্ডার এবং 8,748 জন শিরাপথে মাদক ব্যবহারকারী চিকিৎসা কাজে। এছাড়াও রাজ্যে শিরাপথে মাদক ব্যবহারকারীদের সহায়তা প্রদান করছে আরো 18টি স্যাটেলাইট ওপিওয়েড সাবস্টিটিউশন থেরাপি সেন্টার। রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে মোবাইল ইন্টিগ্রেটেড কাউন্সেলিং এবং টেস্টিং সেন্টার ভ্যানের মাধ্যমে বিনামূল্যে এইচআইভি ডায়াগনস্টিক পরীক্ষা আরো জোরদার করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কোরআন তেলাওয়াতের পর গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠ করে বাংলাদেশে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন্স পার্টি। শুক্রবারই আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে নতুন এই রাজনৈতিক দলটি। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নতুন রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা এনসিপির পথ চলা শুরু হলো শুক্রবার বিকেলে ঢাকার মানিক মিয়া এভিনিউর মঞ্চে প্রথমে কোরআন পাঠ করেন দলের সদস্যরা। তারপর গীতা, বাইবেল, ত্রিপিটকের মতো ধর্মগ্রন্থগুলিও পাঠ করা হয়। দলের আত্মপ্রকাশ হয় জাতীয় সঙ্গীত গেয়ে। এই দলের শীর্ষ পদের সংখ্যা এবং কারা সেই সব পদে থাকবেন তা নিয়ে দীর্ঘদিন ধরে চলছে জল্পনা। শেষ মুহূর্তে আরও 3টি পদ বৃদ্ধি করা হয়েছে। নতুন দলে মোট শীর্ষ পদের সংখ্যা থাকছে 10টি। এই 10 জনের নামও এসেছে প্রকাশ্যে। নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানকে কেন্দ্র করে ঢাকার রাস্তায় উপস্থিত ছিলেন বহু মানুষ, ছিল পুলিশি প্রহরা। জাতীয় নাগরিক পার্টিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশের অন্য দলগুলো। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো জানিয়েছে নতুন দলে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে থাকছেন 2 জন করে। এছাড়াও থাকছে যুগ্ম মুখ্য সমন্বয়ক নামের একটি পদ। শুক্রবার দুপুরে যোগ করা হয়েছে এই 3টি নতুন পদ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন নাহিদ ইসলাম। এই পদে যোগ দেওয়ার জন্য তিনি ইস্তফা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে। এছাড়া দলের সদস্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন আক্তার হোসেন। 2024 সালে 5 আগস্ট বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে চলে আসেন ভারতে। 8 আগস্ট মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। 2025 সালের শেষ দিকে বাংলাদেশে নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন ইউনূস। হাসিনা বিরোধী আন্দোলনে যারা বড় ভূমিকা নিয়েছিলেন তারাই প্রথম সারিতে রয়েছেন নতুন এই রাজনৈতিক দলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। উন্নয়ন সাধারণ মানুষের স্বার্থেই এবং এই নিয়ে রাজনীতি করা ভালো না। লেক চৌমুহনী বাজারে অবৈধ নির্মাণ ভেঙে দেওয়ার বিষয়টিতে প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পূর্ববর্তী সরকারের সময়ও এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বেআইনিভাবে রাস্তায় গড়ে তোলা অস্থায়ী দোকানপাট ভেঙে গুঁড়িয়ে দিয়েছে আগরতলা পুর নিগম। লেক চৌমুহনী বাজারে জবরদখলে থাকা দোকানগুলি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কয়েকদিন আগে শহরে লেক চৌমুহনী বাজার পরিদর্শন করেছিলেন মেয়র দীপক মজুমদার। ওই সময় আগরতলা পুর নিগমের পক্ষ থেকে রাস্তায় অবৈধভাবে গড়ে তোলা দোকানপাটের মালিকদের দখলমুক্ত করার জন্য দেওয়া হয়েছিল নির্দেশ, কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীরা তাতে কর্ণপাত করেননি।
তাই বুধবার নিশিরাতে বুলডোজার দিয়ে বেশ কিছু সংখ্যক বেআইনিভাবে গজিয়ে ওঠা দোকানপাট ভেঙে গুড়িয়ে দিয়েছে আগরতলা পুর নিগম। অন্যদিকে রাজন্য আমল থেকে লেক চৌমুহনী বাজারে তারা ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন। এত বছর যাবৎ তাদের এভাবে উচ্ছেদ অভিযান করা হয়নি, কিন্তু বিজেপি সরকারের আমলে এই উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত পরিবাররা দিশেহারা হয়ে পড়েছে বলে অভিযোগ বিরোধী দলগুলির। তাদের আরো অভিযোগ, আগরতলা পুর নিগমের পক্ষ থেকে পুনর্বাসনের ব্যবস্থা না করে বুলডোজার দিয়ে একাধিক দোকানে উচ্ছেদ অভিযান চালিয়েছে, তাতে একাধিক পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সার্বিক বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উন্নয়ন সাধারণ মানুষের স্বার্থে এবং এ নিয়ে রাজনীতি করা ভালো না। লেক চৌমুহনী বাজারে অবৈধ নির্মাণ ভেঙে দেওয়ার বিষয়টিতে প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পূর্ববর্তী সরকারের সময়ও এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে প্রতিক্রিয়ায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যাচ্ছে এবং তাদের প্রতিক্রিয়া রাখছে, আপনি কি বলবেন বিজেপি? দেখুন, ওনাদের সময় এগুলো হয়েছে এবং ডেভেলপমেন্টের জন্য সাধারণ মানুষের জন্য এগুলো খুবই প্রয়োজন এবং এতে করে রাজনীতি না করাটাই ভালো। লেক চৌমুহনী বাজারের উন্নয়নের জন্য প্রায় 100টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। আগামী 1 মাসের মধ্যে নতুনভাবে ব্যবসায়ীদের জন্য ঘর তৈরি করা হবে বলে জানিয়েছে সরকার। জনগণের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রয়োজনে বাজারে অ্যাম্বুলেন্স বা দমকলের গাড়ি যাতে প্রবেশ করতে পারে সেই ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছে সরকার। বাজারটিকে সুশৃঙ্খলভাবে সাজানোর জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে আগরতলা পৌর নিগম। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। লেক চৌমুহনী বাজারে বেআইনিভাবে রাস্তায় গড়ে তোলা অস্থায়ী দোকানপাট ভেঙে গুড়িয়ে দিয়েছে আগরতলা পৌর নিগম। বিষয়টিকে অমানবিক বলে মন্তব্য করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। প্রশাসনের পক্ষ থেকে পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযান চালিয়েছে, তাই তা অমানবিক বলে জানিয়েছেন বিরোধী দলনেতা। শুক্রবার লেক চৌমুহনী বাজার পরিদর্শন শেষে সার্বিক বিষয়টি বিধানসভার আসন্ন অধিবেশনে উত্থাপন করা হবে বলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আমরা জোরালোভাবে আমরা তুলব, শুধু অধিবেশনের অপেক্ষা করব না। আমরা উন্নয়নের বিরুদ্ধে না, আধুনিকতার বিরুদ্ধে না। উন্নয়নের জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে, আধুনিক করার জন্য মানুষকে একটু সুযোগ দিতে হবে, কিন্তু এটা তো অন্যায়, অমানবিক। আমরা পরপর দুবার ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠল ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী ঝুমা দেবনাথের। 25 মিনিটে 941টি তাস দিয়ে এশিয়ার মানচিত্র তৈরি করেছে ঝুমা দেবনাথ। তার এই সাফল্যে উৎসাহিত কুমারঘাট মহকুমার নবীন প্রবীণ সকলেই। কুমারঘাট মহকুমার ফটিকরায়ের সাইদারপাড় গ্রাম পঞ্চায়েতে 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা হরিপদ দেবনাথের মেয়ে ঝুমা দেবনাথ গত 18 সেপ্টেম্বর 2024 ইংরেজি তারিখে প্রথম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের নাম নথিভুক্ত করে। তখন সে একটি স্বর্ণপদক, শংসাপত্র, ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের আইডি কার্ড, রেকর্ড বুক ও ব্যাজ পেয়ে সাফল্য অর্জন করেছিল। পুনরায় 25 ফেব্রুয়ারি 2025 ইংরেজিতে তারিখে অনলাইনের মাধ্যমে দ্বিতীয়বার ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের নাম নথিভুক্ত করে পরপর দুবার সাফল্য অর্জন করে। এবার তার সাফল্যের জন্য সে আরেকটি স্বর্ণপদক, ব্যাজ, শংসাপত্র, রেকর্ড বুক, কলম ও আইডি কার্ড পায়। ঝুমা দেবনাথের এই সাফল্যে উৎসাহিত, গর্বিত তার পরিবারের লোকজন সহ কুমারঘাট মহকুমার জনগণ। নমস্কার, আমি ঝুমা দেবনাথ। প্রথমত সাংবাদিক দাদাদেরকে আমাদের বাড়িতে আসার জন্য অশেষ ধন্যবাদ। আমি গত সেপ্টেম্বর মাসে প্রথমবার ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম নথিভুক্ত করাই এবং স্বর্ণপদক অর্জন করি। প্রথম রেকর্ডের উদ্দেশ্যটা ছিল তাস দিয়ে 850টা তাস দিয়ে ভারতের ম্যাপ বানানো, আর সেটা সফল হয়েছে আমার এই উদ্যোগ। এর মূল উদ্দেশ্য ছিল, আজকাল তাস শুনলেই সবার মাথায় প্রথম যে কথাটা আসে সেটা হলো জুয়া। সেটা আসলে নয়, এটা অনেকের ভুলের কারণে এই জিনিসটা এখন সবার মধ্যে ছড়িয়ে গেছে। আমাদের মূল উদ্দেশ্য হলো তাসকে এমন একটা জায়গায় নেওয়া, ওই মানুষের ভুল ধারণাটা যাতে চলে যায়। এই জন্য আমি দ্বিতীয়বার আবার ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের জন্য অ্যাপ্লাই করি। আর
বিএড কোর্সে ভর্তির নাম করে রাজ্যের ছাত্রছাত্রীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আগরতলা এমবিবি ক্লাব সংলগ্ন এস এডুকেশন নামক সংস্থার বিরুদ্ধে। গত কয়েক মাস আগে বহিরাজ্য কলকাতায় বিএড কোর্সে ভর্তির নাম করে এসআর এডুকেশন কর্তৃপক্ষ প্রথম দফায় 15,000 টাকা ও পরে 10,000 টাকা এবং স্কলারশিপ প্রদানের নাম করে আরও 5,000 টাকা সহ মোট 35,000 টাকা করে প্রত্যেক ছাত্রছাত্রীর কাছ থেকে হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রছাত্রীরা। প্রায় 1 বছর পেরিয়ে গেলেও বিএড কোর্সে ভর্তি না হতে পেরে হতাশ ছাত্রছাত্রীরা ভর্তির বিষয়ে এসআর এডুকেশনের কর্তৃপক্ষের নিকট জানতে চাইলে এই ব্যাপারে তারা কিছুই জানেন না বলে স্পষ্ট জানিয়ে দেয়। ছাত্রছাত্রীদের সঙ্গে আর্থিক প্রতারণার অভিযোগ তুলে এসআর এডুকেশনের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য রাজ্য শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর নিকট আবেদন জানিয়েছে প্রতারিত ছাত্রছাত্রীরা। যদি আমাদের সাথে এরকম হয় তাহলে মানে ইন ফিউচার অনেকগুলি স্টুডেন্টের সাথে এরকম হতে পারে, কারণ আমরা তো এখানে ভর্তি হওয়ার জন্য এসেছিলাম, তারপর দেখি কি এখন মানে কোনো টাকা কোনো কিছু দেওয়া হচ্ছে না, কোনো এডমিশন দেওয়া হচ্ছে না। আমরা প্রথম বলেছিলাম যে আমাদের টাকা লাগবে না, কোনো কিছু লাগবে না, এটলিস্ট আমাদের এডমিশন করে দিই, তারা ওটাও হবে না। উদয়পুর এইচডিএফসি ব্যাংকের 82 লক্ষ টাকার ঘোটালার ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করল কংগ্রেস। শুক্রবার এই দাবিতে ব্যাংকের সামনে বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেস। এই ঘোটালায় ম্যানেজার সুমন বিশ্বাস সহ অভিযুক্তদের উপযুক্ত শাস্তির পাশাপাশি গ্রাহকদের অর্থ ফেরতের দাবিও জানিয়েছে কংগ্রেস। উল্লেখ করা যেতে পারে এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে রাধা কিশোরপুর থানার পুলিশ কনস্টেবল জয়ন্ত সাহাও। আমরা দাবি করতে চাই যারা আমানতকারী, যাদের টাকা হাফিজ করা হয়েছে সেটাকে ব্যাংক দায়িত্ব সহকারে তাদের টাকা ফেরত দিতে হবে এবং যারা যারা এই ঘটনার সাথে জড়িত সেখানে আরো কঠোর তদন্ত করে। আমরা জানি কিছু কিছু লোককে বাঁচানোর জন্য একটা খেলা হতে পারে, কারণ যিনি আরকেপুর থানার যিনি কনস্টেবল উনি কট্টর। ফি বছর জিএসটি সংগ্রহ বাড়ছে রাজ্যে। এই ক্ষেত্রে 510 কোটি টাকা জিএসটি সংগ্রহ হয়েছে চলতি 2024-25 অর্থ বছরে। কিন্তু সেই অনুপাতে কর্মসংস্থান কোথায় তা নিয়ে উঠছে প্রশ্ন। 510 কোটি টাকা জিএসটি সংগ্রহ হয়েছে চলতি অর্থ বছরে। রাজ্যের আয় বাড়ছে বলে দাবি রাজ্য সরকারের। জিএসটি চালু হওয়ার পর কেন্দ্রীয় কোষাগারে অর্থ যত এ রাজ্য থেকে বেশি বেশি যাবে ততই কেন্দ্র থেকে রাজ্যের জন্য বাড়বে প্রাপ্য। একই সঙ্গে ইন্টিগ্রেটেড জিএসটি সেটেলমেন্টও অতিক্রম করেছে 1,000 কোটি টাকা। 2018 সালের আগস্ট মাসে ত্রিপুরা রোড ডেভেলপমেন্ট সেস চালু করা হয়, যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রাজ্যের রাজস্ব বৃদ্ধিতে। 2018-19 অর্থবর্ষে এই সেস সংগ্রহের পরিমাণ ছিল 27.75 কোটি টাকা, যা 2023-24 অর্থবর্ষে বেড়ে হয়েছে 374.52 কোটি টাকা। অর্থাৎ কেবলমাত্র সেস সংগ্রহে 340 কোটি টাকারও বেশি হয়েছে গত প্রায় 3 বছরে। এ বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপের প্রশংসাও করেছে রাজ্য সরকার। এজন্যই সেস আদায় বৃদ্ধি পেয়েছে 58%, তাও অস্বীকার করার উপায় নেই। 2023-24 অর্থবর্ষে বিভিন্ন কর খাতে প্রায় 3,000 কোটি টাকারও বেশি কর আদায় হয়েছে রাজ্যে। এদিকে রাজ্য থেকে 58% কর আদায় হলে রাজ্যের উন্নয়নও তো কমপক্ষে 50% বৃদ্ধি পাওয়ার কথা ছিল। তা কি হয়েছে? এ নিয়ে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। রাজ্যে জনগণের জীবনযাত্রার মান কি বেড়েছে? সেই অনুপাতে প্রশ্ন উঠছে তা নিয়েও। নইলে এই আয় বাড়ার গর্ব করার মতো সাধারণ মানুষের কিছুই থাকবে না বলে মনে করেছেন অর্থনৈতিক বিশেষজ্ঞ মহল। জিএসটির মাধ্যমে কর আদায় বাড়ছে, পাশাপাশি জিনিসপত্রের মূল্য বৃদ্ধি, মুদ্রাস্ফীতি ইত্যাদিও বৃদ্ধি পাচ্ছে মারাত্মকভাবে। বাড়ছে বেকারত্ব। কর্মসংস্থানের তীব্র সংকট এই মুহূর্তে তৈরি হয়েছে রাজ্যে রেগার কাজও হয়ে গেছে সংকুচিত। বিভিন্ন রাজনৈতিক দল অভিযোগ করেছেন এ নিয়ে। এডিসি এলাকায় কর্মহীন মানুষের সংখ্যা বেড়েই চলছে ক্রমশ। সরকার ইতিমধ্যে 3 শতাধিক পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু রাজ্যে চাহিদার তুলনায় এই সব নিয়োগ যৎ সামান্য বলেই দাবি শিক্ষিত বেকারদের। কর্মহীন যুবক যুবতীদের মধ্যে একদিকে যেমন বাড়ছে ক্ষোভ, অপরদিকে ধীরে ধীরে সেখানে জাল বিস্তার করেছে নেশা। ইতিমধ্যে আবার কেন্দ্রীয় সরকার 2024-25 অর্থ বছরের জন্য মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কিম এর জন্য সিদ্ধান্ত নিয়েছে অতিরিক্ত তহবিল না দেওয়ার। ফলে গ্রামীণ কর্মসংস্থানও একটা সংকটজনক অবস্থায়।
রাজ্যে ব্যাপকভাবে কর্মসংস্থান হতে পারে এমন কোনো উদ্যোগ নেই আপাতত, যদিও এই ক্ষেত্রে চেষ্টা চলছে বলে দাবি রাজ্য সরকারের। রাজ্যে যাতে বিনিয়োগকারীরা আসেন এবং বিভিন্ন শিল্প স্থাপন হয় তার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তাই জিএসটি আদায় যতই বাড়ুক, কর্মসংস্থানের সুযোগ এবং জীবন ধারণের মান না বাড়লে এসব কিছু অর্থহীন বলে বিবেচনা করছেন রাজ্যের সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরে, সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হর সিঞ্জীবী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছি অন্যান্য খবরে। নোবেল জয়ী বিজ্ঞানী সিভি রমনের রমন এফেক্ট আবিষ্কারকে স্মরণ করে 1987 সাল থেকে দেশ জুড়ে জাতীয় বিজ্ঞান দিবস পালিত হচ্ছে। এরই অঙ্গ হিসেবে ব্রেক থ্রো সায়েন্স সোসাইটির উদ্যোগে আগরতলা প্যারাডাইস চৌমুহনীতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বরণীয় বিজ্ঞানীদের প্রতিকৃতিতে মাল্যদান সহ শপথ বাক্য পাঠ, আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিজ্ঞান শিক্ষা ও মৌলিক জ্ঞান চর্চার প্রতি ছাত্রছাত্রীদের উৎসাহ বৃদ্ধি করা এবং দেশবাসীর মধ্যে বিজ্ঞান মনস্কতা গড়ে তোলার উদ্দেশ্য নিয়ে এই দিনটি উদযাপন করা হয়। স্বাধীনতার 75 বছর পর দেশে বিজ্ঞান ও প্রযুক্তিতে অভূতপূর্ব উন্নতি হলেও দেশের অধিকাংশ মানুষ আজও মধ্যযুগীয় কুসংস্কার, অন্ধবিশ্বাস ও অজ্ঞানতায় ডুবে রয়েছেন। নবজাগরণের পুরোধা হিসেবে রামমোহন রায়, বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত, মহেন্দ্র লাল সরকার সহ বিভিন্ন মনীষীরা যুক্তিবাদের প্রসার ঘটাতে আধুনিক বৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য লড়াই করেছিলেন। এরই ধারাবাহিকতা সমাজে যুক্তিবাদ চর্চার মাধ্যমে সমাজে কুসংস্কার দূর করে সাধারণ মানুষকে বিজ্ঞান মানসিকতায় চলার আহ্বান রেখে ব্রেক থ্রো সায়েন্স সোসাইটির উদ্যোগে জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়েছে বলে ত্রিপুরা ব্রেক থ্রো সোসাইটির পক্ষ থেকে জানানো হয়। সচেতনতা ডেভেলপ করার জন্য আমাদের বিভিন্ন কর্মসূচি, যেমন টেলিস্কোপ শো এর মাধ্যমে আকাশ পর্যবেক্ষণ, কুসংস্কার বিরোধী শো, আলোচনা সভা ইত্যাদির আয়োজন করেছি। এছাড়া আমরা একটি অনলাইন আলোচনার আয়োজন করেছি আগামী 6 মার্চ, যেখানে আত্মনির্ভরতার লক্ষ্যে যৌথভাবে কাজ করছে কেন্দ্রে নরেন্দ্র মোদী এবং রাজ্যে মানিক সাহার সরকার। এক্ষেত্রে বিশেষ করে মহিলাদেরকে আত্মনির্ভর করার জন্য গঠন করা হয়েছে স্বসহায়ক দল। শুক্রবার বিভিন্ন স্কুল কর্তৃপক্ষের হাতে ক্রীড়া সামগ্রী বিতরণ কর্মসূচিতে এমনটাই জানিয়েছেন মন্ত্রী শান্তনা চাকমা। এদিন ত্রিপুরা ওবিসি কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে লেক চৌমুহনীর এসটি, এসসি ও ওবিসি কর্পোরেশন ভবনে বিতরণ করা হয় ক্রীড়া সামগ্রী। এদিন মোট 13টি স্কুল কর্তৃপক্ষের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন মন্ত্রী শান্তনা চাকমা। প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেভাবে কেন্দ্র সরকার বিভিন্ন স্কিম চালু করেছে, তার পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে যে সরকার, সেই ত্রিপুরা সরকারও আমরা কাজ করে যাচ্ছি। একটা উদ্দেশ্য যে আমাদের জাতি জনজাতি নির্বিশেষে হোক
চা ও রাবার বাগানের জমি বেআইনি দখল বন্ধ করা, শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা, বাসস্থানের জায়গা দেওয়া ও উৎপাদিত রাবার ব্যবহার করে রাজ্য শিল্প কারখানা গড়ে তোলা সহ মোট 13 দফা দাবির ভিত্তিতে শুক্রবার সিআইটিইউর পক্ষ থেকে শ্রম দপ্তরের কমিশনারের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। বিগত বামফ্রন্ট আমলে রাজ্যের বাগিচা শিল্পের সঙ্গে যুক্ত চা ও রাবার শ্রমিকদের স্বার্থ রক্ষায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হলেও বর্তমান বিজেপি সরকার শ্রমজীবী মানুষদের স্বার্থ সুরক্ষায় বামফ্রন্ট সরকারের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ভূমিকা গ্রহণ করেনি বলে সিআইটিইউর পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে। রাজ্যে চা শ্রমিকদের পূর্বের 176 টাকা মজুরি বাড়িয়ে 300 টাকা করা এবং রাবার শ্রমিকদের মজুরি ন্যূনতম 500 টাকা করার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে সিআইটিইউর পক্ষ থেকে। চা বাগানের জমি দখল সংক্রান্ত আইন ভঙ্গ করে বিজেপি নেতারা বেআইনিভাবে জমি দখল করছেন, তাই জমি দখল বন্ধ করা সহ মোট 13 দফা দাবির ভিত্তিতে সিআইটিইউর পক্ষ থেকে শ্রম দপ্তরের কমিশনারের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে এবং শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে রাজ্য সরকার ইতিবাচক ভূমিকা গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেছেন সিআইটিইউ নেতৃত্ব শঙ্কর প্রসাদ দত্ত। ত্রিপুরায় বামফ্রন্ট সরকার থাকতে একের পর এক এই শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে, কিন্তু বিজেপি সরকার আসার পর বামফ্রন্ট সরকারের গৃহীত সিদ্ধান্ত রূপায়ণের প্রশ্নে তারা কোনো ভূমিকা গ্রহণ করেনি। মালিক শ্রেণীর স্বার্থে ধারাবাহিকভাবে বিজেপি সরকার কাজ করে চলেছে। গত 6-7 বছর প্রায় হতে চলল বিজেপি সরকার আসার পর বামফ্রন্ট সরকারের সময়ে চা শ্রমিকদের যে 176 টাকা মজুরি হয়েছিল সেই মজুরি কার্যকর করতে যেমন 5-6 বছর সময় লেগেছে। একদিকে যখন শিক্ষক শিক্ষিকা সংকটে ধুঁকছে রাজ্যের সরকারি স্কুলগুলো, ঠিক তখন 2 দফায় প্রায় 5192টি শিক্ষক শিক্ষিকার পদ অবলুপ্ত করা হলো রাজ্যে। বর্তমানে রাজ্যে শিক্ষক শূন্য পদের সংখ্যা 8527। নিয়োগের অভাবে এই পদগুলিও কি অবলুপ্ত হবে, তা নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষিত বেকাররা। রাজ্যের শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় শিক্ষকের অভাবে একদিকে যেমন থুকছে সরকারি স্কুলগুলি, অপরদিকে নিয়োগের অভাবে ধাপে ধাপ অবলুপ্ত হয়ে যাচ্ছে হাজার হাজার শিক্ষক পদ। ছাত্র সংখ্যা হ্রাসের অজুহাতে 2020 সালে অস্নাতক টেট 1 শিক্ষক শিক্ষিকা পদে 3103টি পদ অবলুপ্ত করে দিয়েছিল শিক্ষা দপ্তর। এমনকি 2022 সালেও ছাত্র সংখ্যা হ্রাসের অজুহাতে স্নাতক টেট 2 শিক্ষক শিক্ষিকা পদে আরো 2089টি পদও অবলুপ্ত করে দিয়েছে সরকার। এভাবেই 2 দফায় প্রায় 5192টি শিক্ষক শিক্ষিকার পদ অবলুপ্ত করা হলো রাজ্যে। বর্তমানে রাজ্য অস্নাতক টেট 1 শিক্ষক শিক্ষিকা পদে শূন্য রয়েছে 2287টি পদ। স্নাতক টেট 2 শিক্ষক শিক্ষিকার পদে প্রায় 1799টি এবং স্নাতক শিক্ষক শিক্ষিকার পদে 1887টি ও স্নাতকোত্তর শিক্ষক শিক্ষিকার পদে 1777টি শূন্য পদ রয়েছে। এমনকি মাদ্রাসা ও ককবরক মিলিয়ে শিক্ষক শিক্ষিকার শূন্য পদ রয়েছে প্রায় 777টি পদ। অবাক করার বিষয় হলো রাজ্যে প্রায় 3 বছর ধরে শিক্ষক শিক্ষিকার পদে নিয়োগ বন্ধ থাকার পর সম্প্রতি টেট 1 এবং টেট 2 শিক্ষক পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে 2022 সালে রাজ্যে প্রায় 366 জন বেকার যুবক যুবতীরা টেট 1 এবং টেট 2 পরীক্ষায় পাশ করেছিলেন, তাদের নিয়োগ করেনি রাজ্য সরকার। রাজ্যের হাজারো বেকার ডিএলএড, বিএড, এমএড ডিগ্রি নিয়ে বসে থাকলেও নিয়োগ নেই তাদের। সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে রাজ্যে শিক্ষা দপ্তরে শিক্ষক শিক্ষিকার পদে শূন্য পদ রয়েছে 8527টি। রাজ্যের সরকারি স্কুলে শিক্ষক শিক্ষিকার নিয়োগের ক্ষেত্রে বর্তমানে আদালত এবং এনসিটির কোনো বাধা নেই, তবে নিয়োগ বন্ধ এসটিজিটি এবং এসটিপিজিটি শিক্ষক পদে। তাই চরমে উঠেছে বেকার বিক্ষোভ। সময় মতো এই শূন্য পদগুলি পূরণ না হলে এই পদগুলিও অবলুপ্ত হয়ে যাবে বলে আশঙ্কা করছেন রাজ্যের শিক্ষিত বেকাররা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার, শুভরাত্রি।